একদিন এক শিক্ষক ক্লাসে গিয়ে প্রশ্ন করলো এরকম যে বই হচ্ছে কোন লিঙ্গ, তোমাদের ভিতরে কে বলতে পারে? স্বাভাবিকভাবে একজন ছেলে দাঁড়ায় বলতেছে যে স্যার আমি পারবো। তো বলছে ঠিক আছে বলো বই কোন লিঙ্গ বলো। তো সেই ছেলে উত্তর দিল যে বই হচ্ছে স্ত্রীলিঙ্গ। এই উত্তর শুনে সবাই হাসতেছে যে বই স্ত্রীলিঙ্গ কেমনে, সবাই হাসতেছে। তো শিক্ষক সবাইকে থামাই দিয়ে বললো যে আচ্ছা তুমি বইকে যে স্ত্রীলিঙ্গ বললা তো কারণটা কি ব্যাখ্যা করতে পারবা? তো সেই ছেলে কারণটা এইভাবে ব্যাখ্যা করলো যে স্যার দেখেন আমি আমার আশেপাশে দেখতে পাই, আমার আশেপাশে মা বোনদের দেখতে পাই যে তারা সবসময় বই কিনে, সবসময় বই নিয়ে পড়াশোনা করে, বইয়ের সাথে সবসময় লেগে থাকে এবং দেখি তারা রেজাল্টও ভালো করে। তার মানে লজিকটা হচ্ছে ওদের সাথে বইয়ের একটা সম্পর্ক আছে, সেই হেতু বইটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। এই কথা শুনে আবার ক্লাস আসতেছে, একটু হাসাহাসি করতেছে। শিক্ষক থামে দিয়ে বললো যে বলছো তুমি যেটা বলছো সেটা হচ্ছে হাসার, কিন্তু হাসতে পারতেছি না আমি। তোমাকে আমি বলি তোমার একটা ভুল ধারণা। বইটা হচ্ছে ক্লিব লিঙ্গ, হ্যাঁ, এর কোনো স্ত্রী বা পুরুষ লিঙ্গ নাই। আসলে মেয়েরা পড়তে ভালোবাসে, তার কারণে হচ্ছে পড়ে এবং রেজাল্টও ভালো করে। তাহলে বইটা হচ্ছে কোন লিঙ্গ? ক্লিব লিঙ্গ। ঠিক সেই রকম ইংলিশ গ্রামারের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের নিউটার জেন্ডার, যার বাংলা অর্থ হচ্ছে কি ক্লিব লিঙ্গ। আজকে আমরা এই নিউটার জেন্ডারের একেবারে খুঁটিনাটি জানবো এবং শেষে আমাদের চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেটা সলভ করে আমরা দেখে দেবো আজকে এই ছোট ক্লাসে। তো ফার্স্ট অফ অল আমাদের নিউটার জেন্ডার সম্পর্কে কোন তথ্যটা জানতে হবে? হ্যাঁ, ফার্স্ট অফ অল আমাদের নিউটার জেন্ডার সম্পর্কে যে তথ্যটা জানতে হবে সেটা হচ্ছে যেটা অর্থ কি। এটা অর্থ হচ্ছে ক্লিব লিঙ্গ। এটার অর্থ হচ্ছে কি ক্লিব লিঙ্গ। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমাদের নিউটার জেন্ডার অর্থ কি ক্লিব লিঙ্গ। এখন কথা হচ্ছে যে এই ক্লিব লিঙ্গ বলতে কি বোঝায়? ক্লিব লিঙ্গ বলতে আসলে সেই জিনিসটা বোঝায় যেটার কোনো হচ্ছে প্রাণ নেই, তিনটা নো ম্যান, নো পারসন, নো উইমেন, সেটা হচ্ছে আমাদের কি ক্লিব। এরপর আমাদের দ্বিতীয় যে তথ্যটা জানতে হবে সেটা হচ্ছে যে এই নিউটার জেন্ডারটা আসলে কি। এই নিউটার জেন্ডারটা হচ্ছে যখন কোনো নাউন যদি প্রাণহীন জড় পদার্থকে বোঝায় তাহলে সেটা হচ্ছে নিউটার জেন্ডার। ভাই কি প্রাণহীন মানে যে পদার্থটা হচ্ছে আমরা নিউটার জেন্ডার বলবো সেটা কোনো প্রাণ থাকবে না, আর প্রাণ জড়, সেটা হচ্ছে কি জড় প্রকৃতিতে নিউট্রাল অবস্থায় থাকবে, সেই পদার্থটাকে আমাদের কি বলা হয়? নিউটার জেন্ডার। এখন কথা হচ্ছে যে কোন নাউন, এই যে নাউন কথাটা এখানে সিলেক্ট করে পুরো নিউটার জেন্ডারের একদম সবকিছু নির্দিষ্ট করে দিয়েছে। মানে আপনি যদি নিউটার জেন্ডার সম্পর্কে মানে খুঁটিনাটি বা হচ্ছে সবকিছু কমপ্লিট করে ধারণা মানে কমপ্লিট করতে চান তাহলে আপনাকে মাস্ট যে জিনিসটা সম্পর্কে ধারণা থাকা লাগবে সেটা হচ্ছে নাউন। গ্রামারে অনেক টপিক, ওইসব টপিক আপনার এই নিউটার জেন্ডার কেন জেন্ডার নিয়ে পড়ার সময় ওগুলো আপনি কাজে দিবেন না। জাস্ট একটা জিনিস কাজে দিবি সেটা হচ্ছে কি নাউন। তার মানে এই নিউটার জেন্ডারটা কোথা থেকে আসছে যদি এরকম কোনো প্রশ্ন আসে তাহলে সেটা হবে কোথা থেকে? নাউন থেকে। আমরা জানা রাখবে কি নাউন। ওকে ফাইন, গেল নিউটার জেন্ডার কি সেটা জানো। এখন হচ্ছে যে আমরা যে লেভেলে আছি এই লেভেলে আমাদেরকে এই নিউটার জেন্ডার সম্পর্কে কি কি জানা লাগবে। আমাদের টার্গেট হচ্ছে এক্সামে হচ্ছে প্রশ্ন সলভ করা। তাই আমরা এখন এমন স্টেজে আছি, এই স্টেজে নিউটার জেন্ডার কাকে বলে, কত প্রকার, এগুলো আমাদের জানার সময় নেই। আমাদের জানতে হবে কি যে নিউটার জেন্ডার কোনগুলো, নিউটার জেন্ডার বিষয়টা কি, বেসিক কনসেপ্টটা কি, এবং এই নিউটার জেন্ডারটার ব্যবহার। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই নিউটার জেন্ডারের ব্যবহার কি, ওটা নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, তো আমরা এখন দেখবো যে নিউটার জেন্ডার কতভাবে হতে পারে, না কোনগুলো আমাদের নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার মাত্র হচ্ছে দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে যে প্রাণহীন জড় পদার্থ, এক নাম্বার হচ্ছে কি প্রাণহীন জড় পদার্থ। যদি কোনো পদার্থ প্রাণ না থাকে তাহলে সেটা আমাদের কি নাউন হবে ভাই? নিউটার জেন্ডার। আরেকটা হচ্ছে কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন গুলো আমাদের হচ্ছে কি নিউটার জেন্ডার। আমি এখন বিস্তারিত ব্যাখ্যা করবো যে এক নাম্বার হচ্ছে প্রাণহীন জড় পদার্থ। পদার্থ তো অভাব নাই, অনেক পদার্থ, মানে একটা বিষয় ক্লিয়ার থাকবেন। আমরা এখন আলোচনা করবো পুরো হচ্ছে নাউনকে নিয়ে। আপনার অন্য কোনো যাওয়ার দরকার নেই, যতগুলো নাউন আছে সবগুলোকে নিয়ে এখন আমরা আলোচনা করবো। তো যেখানে ছিলাম যে হচ্ছে প্রাণহীন জড় পদার্থ, পদার্থের অভাব নাই, এটা একদম সিম্পল। ওটার প্রাণ নেই, চলাফেরা করতে পারে না, কোনো অনুভূতি নাই, ফিলিংস নাই, সেটা হচ্ছে জড় পদার্থ। জড় পদার্থের উদাহরণ যদি দিতে যাই অনেক, চেয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে টেবিল, তারপর হচ্ছে মোবাইল ফোন, তারপরে এই যে প্রথমে যে উদাহরণটা দিলাম বুক, হ্যাঁ। যাই হোক এই রিলেটেড টপিকগুলো হচ্ছে আমাদের কি নিউটার জেন্ডার। ওকে কমপ্লিট। এবার হচ্ছে এই প্রাণহীন জড় পদার্থের ভিতরে এনবি মানে হচ্ছে একটা কি আছে, ব্যতিক্রম আছে। ব্যতিক্রম দুইটা আছে, একটা হচ্ছে ইয়াং চিলড্রেন এবং একটা হচ্ছে লোয়ার অ্যানিমাল। একটা হচ্ছে ইয়াং চিলড্রেন। তাই ইয়াং চিলড্রেন মানে শিশু, এখানে দেখেন কিন্তু ই আছে, প্রাণ আছে। তাহলে ভাই
আপনি বলছেন যে প্রাণহীন জড় পদার্থ, তাহলে এখানে তো প্রাণ আছে, এটাই হচ্ছে ব্যতিক্রম যে ইয়াং যে ছিলেন মানে ছোট যে বাচ্চা তাদের প্রাণ থাকা সত্ত্বেও তাদেরকে কোন জেন্ডার হিসাবে কাউন্ট করা হয়? নিউট্রাল জেন্ডার হিসাবে। ঠিক আছে, আর একটু সহজভাবে ব্যাখ্যা দিই যে যারা হচ্ছে বেবি, নিউবর্ন বেবি, তাদের ক্ষেত্রে কিন্তু লিঙ্গটাকে মানে প্রাধান্য দেওয়া হয় না। ইংলিশ ব্যাকরণে, ইংলিশ গ্রামারে ছোটদের লিঙ্গটাকে অত বেশি প্রাধান্য দেওয়া হয় না, তাদেরকে কমন হিসেবে ধরে নেওয়া হয় যে এটা হচ্ছে একটা শিশু বা এটা হচ্ছে একটা বেবি। সো এর ক্লিপ, যেহেতু এটার কোনো লিঙ্গ নেই সেহেতু এটা কি ক্লিপ লিঙ্গ হিসাবে ধরে নেওয়া হচ্ছে। ইয়াং জেন্ডারের মানে ইয়াং চিলড্রেন এখানে উদাহরণ হিসেবে আমরা দিতে পারি কি বেবি, আর বলতে পারি যে চাইল্ড, তারপরে বলতে পারি ইনফ্যান্ট, হ্যাঁ, তারপরে কিড। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি প্রাণ থাকা সত্ত্বেও এদেরকে আমরা কোন নাউন হিসাবে ব্যবহার করি? জেন্ডার হিসাবে নিউট্রাল জেন্ডার হিসাবে। আরেকটা পার্থক্য কি? লোয়ার অ্যানিমাল, সেম ব্যাখ্যা। লোয়ার অ্যানিমাল, অ্যানিমাল মানে কিন্তু প্রাণ আছে, একবার বলছিলাম প্রাণহীন জড় পদার্থ, এদের কিন্তু প্রাণ আছে। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে সেম কাহিনী। লোয়ার অ্যানিমাল মানে হচ্ছে ইতর প্রাণী, ইতর প্রাণী বলতে কোনগুলোকে বোঝায়? একদম নিম্ন যে প্রাণীগুলো, যেমন হচ্ছে আপনার মাছ, হ্যাঁ, পোকামাকড়, তারপর হচ্ছে প্রজাপতি, আরো বিভিন্ন রকম পোকা, তারপরে কুকুর, বিড়াল, এগুলো হচ্ছে আমাদের ইতর প্রাণী। এইগুলোর ক্ষেত্রে প্রাণ থাকা সত্ত্বেও এগুলো হচ্ছে নিউট্রাল জেন্ডার। হ্যাঁ, এগুলো হচ্ছে নিউট্রাল জেন্ডার। তাহলে এদের প্রোনাউনটা কি হবে? আমাদের ইট বা ইটস উপরে পড়ে যাচ্ছে। তো যাই হোক, লোয়ার অ্যানিমাল বলতে এদের প্রাণ থাকা সত্ত্বেও এরা হচ্ছে নিউট্রাল জেন্ডার হবে। কি কারণে? কারণ সেম কেস, এখন প্রজাপতি উঠতেছে, উঠতে ভালো লাগে, এর কালার ভালো, কিন্তু ওটা ছেলে প্রজাপতি না মেয়ে প্রজাপতি, ওইটা কি আমরা ফলাস দিই না। সেম কেস হচ্ছে মাছের ক্ষেত্রে, মাছ আমরা রান্না করে খাই, সুস্বাদু খাই, অনেক ভালো। কিছুদিন আগে পয়লা বৈশাখে আমরা খেলাম, কিন্তু এটা কি করে জানার চেষ্টা করছি যে ওটা হচ্ছে ছেলে মাছ না মেয়ে মাছ? এটা প্রাধান্য দেওয়া হয় ঠিক সেরকম গ্রামারও প্রাধান্য দেওয়া হয়, ওটাকে একটা বস্তু হিসাবে ধরে নেওয়া হয়। মানে যেহেতু কোনো লিঙ্গ কাউন্ট করা হচ্ছে না, সেহেতু এটা কি হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে ক্লিপ বা হচ্ছে নিউট্রাল জেন্ডার। লোয়ার অ্যানিমাল বলতে ফিশ, ফিশ, তারপর হচ্ছে ক্যাট, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ডগ, এটা যেগুলো হচ্ছে জেন্ডারটাকে আমরা প্রাধান্য দিই না, ইংলিশ গ্রামারে প্রাধান্য দেয় না, সেগুলো হচ্ছে আমাদের লোয়ার অ্যানিমাল। লোয়ার অ্যানিমালের আবার হচ্ছে এনবি আছে, মানে এক্সেপশনের ভিতরে আবার এক্সেপশন আছে। এক্সেপশনটা আমি একটু ব্যাখ্যা করি যে আমাদের ভিতরে অনেকেই আছে যে আমরা কিছু কিছু প্রাণী অনেক ভালোবাসি, বিশেষ করে মেয়েরা, ছেলেরা ইদানিং বেশি পছন্দ করে, আচ্ছা বিড়াল অনেক বেশি পছন্দ করে, হ্যাঁ, পছন্দ করে, আদর যত্ন করে, তার পাশে একটা নাম রেখে দেয়। এমনি নিজের ইচ্ছে মতো নাম রাখে, কেউ রাখে সখিনা, কেউ জোরে না, আমি জানি না, ওগুলো আমার অতটা আইডিয়া নেই, কিন্তু যাই হোক এই রিলেটেড নাম রাখে। যদি ওই জিনিসটার নাম বা ওই প্রাণীটার নাম যদি ছেলের মতো হয়, তাহলে তার প্রোনাউনটা আমরা ব্যবহার করবো কি হি। আর যদি ওটা মেয়ের মতো নাম রাখে, সখিনা নাম রাখলো ধরেন, তাহলে ওর আমরা প্রোনাউনটা ব্যবহার করবো কি সি। এই ব্যতিক্রমটা বুঝতে পারছেন? আমি আশা করি আপনারা এই ব্যতিক্রমটা বুঝতে পারছেন। যাই হোক, এক নম্বরটা হলো প্রাণহীন জড় পদার্থ, এই বিষয়টা কমপ্লিট হলো। এরপর হচ্ছে কালেকটিভ নাউন। তাই কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন হচ্ছে আপনার যে একাধিক ব্যক্তি বা বস্তু একত্রিত হয়ে যখন একটা ইউনিট হিসেবে প্রকাশ করবে, সেটা হচ্ছে আমাদের কি কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন যদি যেমন হচ্ছে আপনার টিম, তো টিম তো ভাই এখানে ব্যক্তি আছে, মানে প্রাণ তো আছে, তাহলে এদের হচ্ছে আবার আমি ওই যদি মেয়েদের নিয়ে গঠিত হয় তাহলে বলতেই পারে যে এটা হচ্ছে তার স্ত্রী লিঙ্গ, ফেমিনিন জেন্ডার। আর যদি ছেলেদের নিয়ে গঠিত টিম হয় তাহলে বলবে যে এটা কি মাস্কিউলিন জেন্ডার, মানে ছেলেদের গঠিত হয়েছে। কিন্তু ভাই আমি আপনাকে ব্যাখ্যা করি কালেকটিভ নাউন কেন হচ্ছে নিউট্রাল জেন্ডার, মানে হচ্ছে ক্লিপ লিঙ্গ হিসেবে কেন ধরে নেওয়া হচ্ছে, কিভাবে? আপনি যখন অনেকগুলো সদস্যকে নিয়ে একটা টিম গঠন করলেন, কালেকটিভ নাউন কিন্তু সদস্যগুলো না, কালেকটিভ নাউন হচ্ছে ওই টিমটা, কালেকটিভ নাউন হচ্ছে ফ্যামিলিটা, কালেকটিভ নাউন হচ্ছে ওই অডিয়েন্স গুলা। এখানে কিন্তু কাদের নিয়ে, কারা অডিয়েন্স, কারা ফ্যামিলির ভিতরে আছে এটাকে কখনো দেওয়া হচ্ছে না। আপনি জাস্ট মেন ওয়ার্ডটা নিচ্ছেন, ওইটাকে একটা একক সত্তা হিসাবে আপনি কাউন্ট করছেন, অথবা একটা একক ইউনিট হিসাবে ধরে নিচ্ছেন। এটা কি কোনো লিঙ্গ আছে? এটার কোনো লিঙ্গ নাই। এই কারণে আমাদের এই কালেকটিভ নাউনকে নিউট্রাল জেন্ডার হিসাবে কাউন্ট করা হচ্ছে। কালেকটিভ নাউন বলতে এই যে টিম, টিম, তারপরে হচ্ছে আর কি আছে অডিয়েন্স, AUDIENC অডিয়েন্স, তারপর হচ্ছে ফ্যামিলি, হ্যাঁ, তারপর হচ্ছে কি ফ্যামিলি। এই তো এগুলো হচ্ছে আমাদের কি নিউট্রাল জেন্ডার। আমাদের নিউট্রাল জেন্ডার সম্পর্কে আলোচনা শেষ। একদম সহজে আমরা নিউট্রাল জেন্ডার সম্পর্কে জেনে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের পরীক্ষাতে কোন পেজে প্রশ্ন আসবে ভাই? নিউট্রাল জেন্ডার আমাদেরকে দিয়ে দিবে, দিয়ে বলবে যে এখানে হচ্ছে কোন প্রোনাউনটা বসাতে হবে। আমি একটা প্রশ্ন দিয়েছি, সহজ প্রশ্ন দিয়েছি, এই যে দা চাইল্ড হচ্ছে ক্রাইড ফর ড্যাশ মাদার, হ্যাঁ,
এই প্রশ্নটা আসলে কোথায়? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাজসেবা অধিদপ্তর, ডাক মিল অপারেটর, তারপর হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আরো অনেক জায়গায় আছে, আমি ওগুলো সিলেক্ট করিনি, যেহেতু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এটাকে নিয়ে আসছি। এখন হচ্ছে যে এখানে কি বসবে? ইট, হার, ইটস, হিজ, কোনটা বসবে ভাই? এটা বছর আগে আমরা একটা কথা বলি, নিউট্রাল জেন্ডার কারেক্টলি পর্যন্ত আলোচনা শেষ করলাম। তারপরে যে আলোচনা করবো সেটা হচ্ছে নিউট্রাল জেন্ডারের প্রোনাউন আপনি সবসময় কি বসাবেন ভাই? ইট এবং হচ্ছে ইটস। এখানে অ্যাপোস্ট্রোফিস, এখানে কিন্তু অ্যাপোস্ট্রোফিস না, জাস্ট সিম্পল এস। প্রোনাউন বসাবেন এই দুইটা, যেহেতু এটা একটা বস্তুকে, প্রাণহীন জড় বস্তুকে বোঝাচ্ছে, প্রোনাউন ব্যবহার করবো আমরা হচ্ছে ইট এবং হচ্ছে ইটস। ঠিক আছে? তো এখন তাহলে বলেন যে এখানে ইট বসাবো না হার ইটস বসাবো? এটা ফাইন করে নিলাম, ইটস। আচ্ছা আরেকটা বিষয় বলি আপনাকে, এই ইটস আর হচ্ছে অ্যাপোস্ট্রোফিস ইটস এর ভিতরে পার্থক্য জানেন? হ্যাঁ, এর ভিতরে পার্থক্য হচ্ছে যে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, ইটস এখানে যেখানে অ্যাপোস্ট্রোফিস নাই সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে মালিকানাধীন বোঝাবে। আর যদি অ্যাপোস্ট্রোফিস থাকে তাহলে ফুল অ্যাপ্লিকেশন কি? ইট হ্যাজ, ইট হ্যাজ। ওইটা আমাদের এখানে প্রয়োজন লাগবে না, এখানে প্রয়োজন লাগবে এই যে পজিটিভ অ্যাডজেক্টিভটা এবং এই যে সিম্পল প্রোনাউনটা। ঠিক আছে, আমি পার্থক্য বলে দিলাম। এখন বলেন ইট দেবো না ইটস দেবো? আপনি বলবেন যে দা চাইল্ড রাইট, চাইল্ড যেহেতু হচ্ছে আমাদের কি নিউট্রাল জেন্ডার, সেহেতু এখানে ইটস হবে। কিন্তু আপনি যদি ইট বসান তাহলে এটা ভুল হয়ে যাবে। দা চাইল্ড ক্রাইড ফর মাদার, মানে বেবিটি তার মায়ের জন্য কি করতেছে? কান্না করতেছে। এখানে অধিকার বোঝাচ্ছে না যে শিশুটির মা, আপনার মা বা আমার মতো না, সেই শিশুটির মা, যেহেতু অধিকার বোঝাচ্ছে সেহেতু ইট না ভাই, এখানে ইটের সাথে ইয়েস বসবে। ইটের সাথে কি বসবে? এখানে সিম্পলি ইয়েস বসবে। আপনার ইট কখন বসবে? কোন কোন জায়গায় ইট আপনার দেখবেন সাবজেক্টিভ, সাবজেক্টের জায়গাতে বসবে। ইট আপনার দেখবেন অবজেক্টের জায়গাতে বসবে। হ্যাঁ, কিন্তু যখন মালিকানাধীন বোঝাবে পজিটিভ অ্যাডিক, তখন হচ্ছে পজিটিভ অ্যাডিকটিভ বসবে, মানে হচ্ছে ইটস বসবে, ইটস। আর ইট অ্যাপোস্ট্রোফিস এস এর দেখা তো বললাম। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা নিউট্রাল জেন্ডার আলোচনা শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।